আচ্ছা, এখন আমি একটু লাইভে এলাম। কেউ যদি ওয়াচিং থাকেন, কেউ যদি শুনতে পান আমার কথা, তাহলে একটু জানাবেন। আচ্ছা, কেউ যদি ওয়াচিং থাকেন, আমি ঠিক বুঝতে পারছি না ওয়াচিং আছে কি না। আমার কথা যদি ক্লিয়ার আসে, তাহলে কেউ একজন মেসেজ করে একটু জানাবেন যে আমার ছবি বা সাউন্ড সব কিছু ক্লিয়ার আসছে কি না। আজ একটু দরকারের জন্য লাইভে এলাম, একটু ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা, মেসেজ, হ্যাঁ মেসেজ এসছে, শোনা যাচ্ছে। বলুন দিদি। ঠিক আছে, ওয়াচিংও দেখাচ্ছে, প্রায় অনেকজনই ওয়াচিং আছে। আচ্ছা, এখন 9টার ওপর বেজে গেছে। আমি শিল্পী, আজ এখন লাইভে এলাম আপনাদের সাথে কিছু মূল্যবান কথা শেয়ার করার জন্য এবং জানানোর জন্য। আচ্ছা, আপনারা সকলেই জানেন, এতদিন হয়তো জেনেও গেছেন সবাই, আগে আমরা একটা প্রচার যেটা করেছিলাম যে পিডিএফ মামলা অ্যাসোসিয়েশনের তরফ থেকে করা হয়েছে। এটা এই কারণেই বলা হয়েছিল, পিডিএফ মামলার সাথে আর কি আছে আমরা কিন্তু কোথাও প্রকাশ করিনি। আমরা বলেছিলাম পিডিএফ মামলার সাথে এলিমিনেশন করার মতো বেশ কিছু পয়েন্ট ওখানে যুক্ত করা আছে। তো এখন এটা অনেকের কাছেই ক্লিয়ার যে পিডিএফ মামলার সাথে আমরা কি এলিমিনেশন বা কি আরও কি মামলা এর সাথে অ্যাপিল করা আছে। যেটা মেন হচ্ছে বিএড দেখিয়ে যারা টেট পাস করেছে তাদের সার্টিফিকেট ক্যান্সেল করা, এটা আমাদের হচ্ছে মূল মামলা সার বক্তব্য। তাহলে কেন এই মামলাটা আমাদের রেগুলার ডিএলএডদের ক্ষেত্রে, রেগুলার ডিএলএড হয়ে যারা আমরা টেট পাস করেছি, প্রাথমিকে যারা একান্ত মানে যাদের নিজেদের যোগ্যতায় যারা টেট পাস করেছি, সেখানে যারা বিএড বা এনআইওএস যাদের এসএলপি করা ছিল সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে, যে তারা সুপ্রিম কোর্টের পরবর্তীকালে যে রায় আসবে সেই রায় মানতে বাধ্য হবে। তো সুপ্রিম কোর্টের রায়, একাধিক রায় এসছে, ক্লারিফিকেশনের রায় চলে এসেছে, সমস্ত কিছু দিক থেকে বিএড কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। বিএড কিন্তু অবৈধ এবং অযোগ্য বলে প্রমাণিত হয়ে গেছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী। কিন্তু অনেকেরই মনে প্রশ্ন আসছে যে বিএড এনআইওএস তো এমনিই বাদ চলে গেছে, তাহলে ওদের সার্টিফিকেট বাতিল করার জন্য আমরা এই মামলাটা করলাম কেন? দেখুন, বিএড বা এনআইওএস যারাই রয়েছে তারা যে আমার মানে একটাকালীন টেটে তাদের এই যে বিএড ডিগ্রিটা দেখিয়ে বসিয়ে পরবর্তীকালে যে ডিএডে ভর্তি হয়ে যায়নি বা পরবর্তী সিজনে যে বিএডটা কমপ্লিট করেনি, তা কিন্তু আমরা কেউ জানি না। এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা ডিএড এর সাথে বিএড করা ছিল, বিএডে বেশি নাম্বার থাকার জন্য বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিল। তাহলে আমাদের যেটা হকের, একান্ত হকের, যারা রেগুলার ডিএলএড হিসাবে আমরা টেটকে পাস করেছি, প্রাথমিকটা কিন্তু আমাদের একান্ত হকের। সেই হকের দাবিতে, সেই হকের জায়গায় যদি কেউ অনধিকার প্রবেশ ঘটে, যারা অবৈধভাবে টেট পাস করেছে তাদের যদি প্রবেশ ঘটে, সেটা কিন্তু আমরা সাধারণ ডিএলএডরা, রেগুলার ডিএলএডরা মেনে নিতে পারবো না। আমাদের একটা সিটও তাদেরকে কিন্তু শেয়ার করতে পারবো না। সেই জন্যই করা, যাতে তারা কোনোভাবে ব্যাক সাইড দিয়ে আমাদের হকের সিটের দাবিদার না হয়, আমাদের সাথে ইন্টারভিউতে বসতে না পারে। আচ্ছা, আমার নেটটা এখানে খুব স্লো দেখাচ্ছে, যদি আমার কি কথা ঠিকঠাক আসছে না, আমার কি কথা ঠিকঠাক আসছে না আটকে যাচ্ছে? আমার নেট খুব স্লো দেখাচ্ছে। একটু কেউ মেসেজ করবেন, কথা ঠিকঠাক আসছে আমার? যেটা বলছিলাম, তো আমাদের কিন্তু সকল রেগুলার ডিএলএডদের বুঝতে হবে যে এই মামলার গুরুত্ব কতটা। যারা বিএড করে পরবর্তীকালে ডিএলএডে ভর্তি হয়েছে তারাও কিন্তু আমাদের ইন্টারভিউর সাথে সুযোগ নিতে পারে, যেহেতু গৌতম পাল বাবু বারবারই বলে এসেছেন যে টেট
আলাদা প্রসিডিওর, রিক্রুটমেন্ট আলাদা প্রসিডিওর, রিক্রুটমেন্ট বোর্ড আলাদা। তাহলে ওদের যদি আপডেট করার সুযোগ দেয়, যেটা আগেও দিয়েছে পর্ষদ, আমরা কিন্তু এই বিষয়ে পর্ষদে গৌতম পাল বাবুকে যখন প্রশ্ন করেছিলাম যে কেন আপডেট দেওয়ার সুযোগ দেওয়া হবে, একটা তথ্য দিয়ে কেউ যখন মানে ফর্ম ফিল আপ করেছে বা টেট পরীক্ষা দিয়েছে, পরবর্তীকালে সে সেই তথ্য চেঞ্জ করবে, সেই আপডেট বা সেই সুযোগটা তাদের কেন দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু গৌতম পাল বাবু কোনো সদুত্তর দেননি। শুধুমাত্র দেখা যাবে ঠিক আছে দেখছি এরকমভাবে মানে কাটিয়ে দিয়েছেন। তো ওনার ওপর ভরসা করে কিন্তু আমরা হাতের ওপর হাত দিয়ে বসে থাকতে পারি না। সেই কারণের জন্যই আমাদের মেন এখন মুখ্য ফোকাস হচ্ছে বিপুল পরিমাণে বিএড ক্যান্ডিডেটরা রয়েছে যারা টেট পাস করার পরবর্তীকালে তারা কিন্তু ডিএলএড করে নিয়েছে, তারা যাতে আমাদের সাথে বসতে না পারে, আমাদের হকের সিটটা যাতে তাদের না হয়ে যায়, সেই জন্যেই আমাদের প্রত্যেক রেগুলার ডিএলএডের এই লড়াইটা। আপনারা সকলে জানেন কোন অ্যাডভোকেট প্যানেলকে আমরা সিলেক্ট করেছি। এতদিন 17 দাদারা এবং যে অ্যাডভোকেট প্যানেল আমাদের রেগুলার ডিএলএডদের হয়ে একের পর এক একাধিক রায় এনে দিয়েছে, সেটা হাইকোর্ট বলুন, ডিভিশন বেঞ্চ বলুন এবং সুপ্রিম কোর্ট বলুন, সেই অ্যাডভোকেট প্যানেলকে আমরা সিলেক্ট করেছি যারা শুধুমাত্র ডিএলএডদের জন্য লড়ার জন্য এখন মানে সুপার মোস্ট সিনিয়রের জায়গায় রয়েছেন। তো এই জায়গাটাকে রাখতে গেলে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ফান্ড দরকার। বারবার যখন হেয়ারিং হবে, সেই হেয়ারিংয়ে এই যে যৌথ প্যানেলকে আমরা সিলেক্ট করেছি, সেই প্যানেলকে রাখতে গেলে আমাদের কিন্তু ফান্ড দরকার। আমাদের কাছে যতটা ফান্ড উঠেছিল সেই ফান্ড দিয়ে আমরা কিন্তু কেস করা থেকে, ফাইল করা থেকে, হেয়ারিং করানো পর্যন্ত করেছি। এখন কিন্তু আমাদের কাছে ফান্ড একদমই খুব কম রয়েছে। আমাদের এই সামনে বুধবার মানে 21 তারিখ এই বিষয়ে কিন্তু কেসটার হেয়ারিং আছে। আপনারা সকলেই শুনেছেন বা দেখেওছেন, এখন গ্রুপে গ্রুপে ভাইরাল হয়ে গেছে। বিএডরা ফিরদৌস শামীম লয়ারের কাছে বা অ্যাডভোকেটের কাছে কিন্তু এই কেসটার জন্য যাতে ওরা একটা পার্টি হয়ে ঢুকতে পারে বা ওরা নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও ওরা শেষ মানে সমস্ত দিক থেকে শেষ হওয়ার পরেও ওরা কিন্তু শেষ হচ্ছে না, হতে চাইছে না, ওরা শেষ শক্তি দিয়েও লড়ছে। তাহলে সেই জায়গাটা আমরা রেগুলার ডিএলএডরা একত্রিতভাবে কেন ওদেরকে সমূলে উদ্ঘাট করতে পারবো না? আমাদের হকের মানে চাকরির যে সিটটা, সেই সিটটাতে কেন যারা অবৈধ তাদেরকে প্রবেশ করতে দেব? তাহলে আমাদের রেগুলার ডিএলএডদের কিন্তু এখন একত্রিত হতে হবে, যেভাবেই হোক আমাদের ফাইট দিতে হবে, যত দূর যেতে হয় আমরা যাব, আমরা প্রস্তুত। সেই বিএডদের এই যে অবৈধ কৌশলকে কখনোই সেটাকে মান্যতা দেওয়া যাবে না। তার জন্য আমাদের ওপর একটু ভরসা রাখুন, যে অ্যাডভোকেট প্যানেল ধরেছি আশা করা যায় আগামী দিনেও আমাদের জন্য ভালো রেজাল্ট এনে দেবে। গত দিনগুলোতেও কিন্তু তারাই আমাদের জন্য একটার পর একটা ভালো জাজমেন্ট এনে দিয়েছে। এখন দেখুন বাস্তব কথা এটাই, 17 দাদারা অনেকটাই আমাদের জন্য মাঠ পরিষ্কার করে দিয়ে গেছে। সিটেটকে বাদ দিয়েছে, বিএডকে বাদ দিয়েছে, এনআইওএসকে বাদ দিয়েছে, বিপিএডকে বাদ দিয়েছে, সমস্ত কিছুকে কিন্তু বাদ দিয়ে গেছে। শুধু সেইগুলোকে যেটুকু মানে মূল আছে সেগুলোকে উপড়ে ফেলার দায়িত্ব কিন্তু আমাদের 22 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটদের। তাই সকলকে বলছি, এখন এই যে ভুল একটা অপপ্রচার চলছে যে যার জন্য আমাদের নোটিফিকেশন আটকে যেতে পারে এই কেসটা, কেসের অর্ডার কপিটা ভালো করে পড়ুন। সমস্ত জায়গা আমাদের কেস আপডেট গ্রুপেও দেওয়া আছে এবং প্রত্যেকেই তুলে নিতে পারবেন। কোনো জায়গায় এখানে নোটিফিকেশান দিতে পারবে না এই কথাটা উল্লেখ নেই, বরঞ্চ উল্লেখ আছে এখন বিএড এনআইওএসকে দিয়ে কিন্তু নোটিফিকেশান দেওয়া যাবে না। তাহলে এই জিনিসগুলো যে ভুল ভ্রান্তিগুলো ছড়ানো হচ্ছে, এর জন্য কিন্তু আমরা নিজেরা ক্ষতি করছি। যখন এর একটা রেজাল্ট পাবো, এই যে আপডেট কে করতে পারবে কে পারবে না, এই আশায় ভরসায় আমরা বসে না থেকে হঠাৎ করে দেখলেন বেরিয়ে গেল নোটিফিকেশান, হঠাৎ করে এর আগে যেটা করেছিলেন গৌতম পাল বাবু হয়তো আপডেটের সুযোগও দিয়ে দিলেন, তখন তো যারা বিএডের পরও যারা ডিএলএড করে রয়েছে বা পরবর্তীকালে বিএড দেখিয়ে টেট পাস করার পরে তারা ভর্তি হয়েছে ডিএলএডে, তারা তো দিব্যিরাম তাদের যদি সেশন কমপ্লিট হয়ে যায় তাহলে তো তারা আমাদের সাথে ইন্টারভিউতে বসবে। তাহলে সেই জায়গাটা কি করে আটকাবো? তার জন্য সমূলে তাদের ওগলাতে হবে। আর সমূলে ওগলাতে গেলে কি করতে হবে? তাদের টেট পাস সার্টিফিকেটটাই ক্যান্সেল করতে হবে। তারা ডিগ্রি করুক, তারা ডিএলএড করুক, তারপর তারা নতুন টেট দিক, তাতে পাশ করুক, তাতে সেই যোগ্যতা প্রমাণ করে আবার সে ইন্টারভিউতে বসুক।
এটা কিন্তু আমাদের সকলের লড়াই, সকল রেগুলার ডিএলএডদের হকের লড়াই। তাই এখন ভেদাভেদ নয়, মতবিরোধ নয়, আসুন সকল রেগুলার ডিএলএডরা এক হয়ে লড়ি। আপনারা সকলে জানেন যে সুপারমোস্ট সিনিয়র অ্যাডভোকেট প্যানেলকে, যৌথ যে অ্যাডভোকেট প্যানেল রয়েছে, আমি এখানে নাম করছি না, আপনারা সকলেই জানেন, সুবীর সান্যাল স্যার এবং সোমেশ স্যার, চিত্তপ্রিয় স্যার, পীযূষ গোয়েল স্যার, সকলকে নিয়ে আমাদের যে অ্যাডভোকেট প্যানেল একটার পর একটা আমাদের জাজমেন্ট এনে দিয়েছেন। তো এই অ্যাডভোকেট প্যানেলকে পরবর্তীকালে আমাদের ব্যবহার করতে গেলে, রাখতে গেলে আমাদের কিন্তু ফান্ডিং দরকার। আর আপনারা যদি নিজেদের মধ্যে নিজেদের এইভাবে বিভেদ সৃষ্টি করেন, তাহলে কিন্তু আমরা এক হয়ে আমাদের যে লড়াই, রেগুলার ডিএলএডদের যে হকের লড়াই, সেটা কিন্তু আমরা লড়তে ব্যর্থ হব। তাই সকলকে বলছি, নিজেরা একবার ভেবে দেখুন, পিডিএফ এর সাথে সাথে এই সার্টিফিকেট বাতিল করা মামলাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যখন সার্টিফিকেটটাই বাতিল হয়ে যাবে, কোনো ফাঁক ফুকর কিচ্ছু থাকবে না, কোনো ব্যাকসাইড থাকবে না, কিভাবে ওদেরকে সাইজ করা যাবে? যারা বিএড ডিএড দুটোই করে রয়েছে বা পরবর্তীকালে আমাদের সাথে অংশগ্রহণ করার স্বপ্ন দেখছে, তাই বলছি প্রত্যেকে আসুন, যারা যারা ফান্ডিং করেননি ন্যূনতম 500 টাকা দিয়ে ফান্ডিং করুন, আমাদের কেস আপডেট গ্রুপে যুক্ত হন। সকল হিসেব, প্রত্যেক হিয়ারিংয়ের হিসেব, কত টাকা উঠছে পার ডে হিসেব, প্রত্যেক হিসেব স্বচ্ছতার সাথে নিন এবং এককভাবে আমরা লড়াই করি। এটা আমাদের রেগুলার ডিএলএডদের হকের লড়াই। আমাদের সিটে একটা কোনো অবৈধ প্রবেশ আমরা মেনে নেব না। তাতে যত দূর যেতে হয় যাব, তাতে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে যদি সুপ্রিম কোর্ট যেতে হয়, সমস্ত জায়গায় আমরা লড়াই দিতে প্রস্তুত। শুধু প্রয়োজন আমাদের এক হওয়া, আমাদের রেগুলার ডিএলএডদের এক হওয়া। তাই প্লিজ সকলকে বলছি, ফান্ডিং করুন। আমরা কিন্তু ফান্ডিংয়ের অভাবে যে অ্যাডভোকেট প্যানেলকে আমরা ব্যবহার করছি বা যে অ্যাডভোকেট প্যানেলকে ধরেছি, আর যদি আপনারা ফান্ডিং না করেন, সাহায্য না করেন, তাহলে কিন্তু সেই টাকা আমরা পেয়ার করতে পারবো না। এতে কিন্তু ক্ষতি সকলের হবে, সকল ক্যান্ডিডেটের হবে। আচ্ছা, আরও একটা কথা বলে দিই, অনেকে দেখছি অনেক সমাজে বলছেন, এটা আমাদেরও মত, যে এখন অবশ্যই এখন যারা বলছেন এখন প্রত্যেক, আমাদেরও ইচ্ছা, আমরাও চাই এক হতে। কেন এক হব না? আমরা রেগুলার ডিএলএড টেট পাস 2022-এর টেট পাস ক্যান্ডিডেট, সমস্ত উদ্যোগ আমাদের একসাথেই নেওয়া দরকার। তাদের প্রত্যেককে বলছি, যারা যারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে মেসেজ করছেন, তারা নিজেরা উদ্যোগ নিন। প্রত্যেকে সাধারণ মেম্বার একটা মিটিং অ্যারেঞ্জ করুন, যেখানে প্রত্যেক সংগঠনের অ্যাডমিনরা বা অ্যাক্টিভ মেম্বাররা থাকবে। প্রত্যেক সাধারণ মেম্বারের সামনে তাদের কথোপকথন হবে। আপনারা দায়িত্ব নিন। শুধু এখন বলে অন্যের ঘাড়ে দায় চাপিয়ে দিলে হবে না, আপনাদেরও দায়িত্ব থাকে। আপনি বলছি, অ্যাসোসিয়েশন থেকে শিল্পী হয়ে আমি বলছি যে আপনারা নিজেরা, এতদিন তো কোনো না কোনো সংগঠন মিটিং অ্যারেঞ্জ করেছে, সেই মিটিং অ্যারেঞ্জের দায়িত্বটা আমি আপনাদের দিলাম। যারা যারা সত্যিই চান যে একজোট হয়ে লড়াই করি, সেটা পথে হোক, সেটা আন্দোলন হোক, সেটা মানে আইনের পথে হোক, যে কোনো পথে হোক, একজোট হয়ে যারা লড়াই করতে চাইছেন, তাদেরকে বলছি আপনারা নিজেরা উদ্যোগ নিন, নিজেরা একটা মিটিং অ্যারেঞ্জ করুন আমাদেরকে, এবং অন্য যে সংগঠন আরও যারা রয়েছে প্রত্যেককে বলুন এক হতে। আপনাদের যা দাবি, আমাদের যা দাবি, অন্য সংগঠনের যা দাবি, সকলের সামনে একটা কথোপকথন হবে, নিশ্চয়ই একটা এর সুরাহা পাওয়া যাবে। এরপর আর শুধুমাত্র এই গ্রুপে এসে শুধুমাত্র গ্রুপে বড় বড় ডায়লগ মেরে কিছু লাভ নেই, সকলকে অ্যাক্টিভ হতে হবে। শুধু দায়িত্ব আমাদের একার না, সকলে এগিয়ে আসুন। যারা সত্যি চাইছেন, আপনাদের ওপর আরও আগেও বলেছি, এখনও বলছি, আপনাদের ওপর ছেড়ে দিলাম। যারা যারা চাইছেন এক হতে, আরে আমাদের সংগঠনে 50 জন আছে অ্যাক্টিভ মেম্বার, অন্য সংগঠনে 60-70 জন আছে। এই 50 জন 60-70 জন নিয়ে কোনো লড়াই সম্ভব নয়, বাদ দিন এদেরকে। এরকম বহু ক্যান্ডিডেট আছে, হাজার 30,000, 35,000, 40,000, অ্যাপ্রক্স আমরা ডেটটা মানে সংখ্যাটা জানি না, যারা সাধারণ 2022 রেগুলার ডিএলএড ক্যান্ডিডেট। তারা মিটিং অ্যারেঞ্জ করুন, তাদের মিটিংয়ে আমাদেরকে ইনভাইট করুন, তাদের সামনে, সকলের সামনে নিজেদের বক্তব্য রাখুন, নিজেদের দাবি তুলে ধরুন, আমাদের দাবি শুনুন, অন্য যারা যারা রয়েছে তাদের দাবি শুনুন। এক করার দায়িত্ব আপনাদের সকলের।
আমাদের এতে কোনো আপত্তি নেই, আমরা সব সময় সেখানে উপস্থিত থাকব। অবশ্যই যা কথা হবে সকলের সামনে কথা হবে। তাই বলছি যে দেখুন, আমাদের মেন এখন উদ্দেশ্য হচ্ছে এই কেসটাকে যেভাবেই হোক আমাদের কিন্তু সমূলে উকড়ে ফেলতে হবে। এই বিএডরা নানা ছলচাতুরি করছে, সেটা আপনারা জানেন, এর আগেও আমরা যেটা দেখেছি সেটা বাস্তব। যে অ্যাডভোকেট, যে রাজনৈতিক নেতারা আজ ডিএডদের ধর্ণা মঞ্চে উপস্থিত থাকছেন, সেই অ্যাডভোকেট প্যানেলই আবার বিএডদের হয়ে লড়ছে। কেন? কারণ একটা জটিলতা সৃষ্টি করার জন্য। এই বিএড ডিএড এর মধ্যে যত জটিলতা সৃষ্টি করে দেয়া যাবে, তত নিয়োগ আটকে থাকবে, তত নিয়োগ দিতে তখন সরকারের একটা এক্সকিউজ পেয়ে যাবে। তাহলে বুঝতে হবে আমাদেরকে কে ব্যবহার করছে, আমরা কোথায় ব্যবহার হচ্ছি, আর আমাদের জন্য সত্যি সত্যি কারা হকের দাবিটা চাইছে। আমরা এই কারণের জন্যই সবসময় চেয়েছি যে কোনো রাজনৈতিক রং নয়, আমরা 22 স্টেট পাসরা অরাজনৈতিকভাবে বেকারত্বের জ্বালা এনাফ শক্তি, অনেক শক্তি আছে আমাদের, আমরা অনেক জনসংখ্যা আছি। প্রত্যেক 22 স্টেট পাস যদি একত্রিত হই, কাউকে দরকার নেই, কোনো রঙের দরকার নেই, কোনো শক্তির দরকার নেই, আমরা যথেষ্ট শক্তিবান আমাদের নিজেদের পথে নেমে নিজেদের দাবিটা আদায় করতে। যাই হোক, সকলকে বলবো যে এখন যে বার্তা বলছেন, আমরাও সত্যিই চাই এক হতে। সকলকে বলছি, আপনারা অনেকে মেসেজ করেন, নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করুন, প্রত্যেকে মিলে একটা মিটিং অ্যারেঞ্জ করুন, সকলে যেখানে যেখানে তাদেরকে ইনভাইট করুন, সকলে আপনারা মিটিংটা হ্যান্ডেল করুন। এতদিন তো অন্য সংগঠনরা ডেকেছে, আমরা অ্যাসোসিয়েশন ডেকেছে, ঐক্যমঞ্চ ডেকেছে, যাই ডেকেছে না কেন, তাদের মিটিংয়ে অংশগ্রহণ করেছেন আপনারা। এবার আপনারা মিটিং ডাকুন, সাধারণ ক্যান্ডিডেট হয়ে আপনারা মিটিং ডাকুন, সেই মিটিংয়ে বিভিন্ন সংগঠনের এদের নেতৃত্বকে অংশগ্রহণ করতে বলুন। আপনাদের সকলের সামনে তাদের খোলাসা হোক, আমাদের বক্তব্য, তাদের বক্তব্য, ভুল ত্রুটি, আমাদের কিছু ভুল থাকলে আপনারা ধরিয়ে দেন। এভাবেই সম্ভব। শুধুমাত্র মেসেজ করলে, শুধুমাত্র ফেসবুকে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে বিপ্লব দেখালে কিন্তু হবে না, সকলকে অ্যাক্টিভ ভূমিকা নিতে হবে। কারণ চাকরিটা সকলের দরকার, স্বার্থ সকলের, সকল রেগুলার ডিএলএডদের জন্যই কিন্তু এত কিছু লড়াই, সেটা পথে আন্দোলন হোক, আইনি পদক্ষেপ হোক, সব কিছু। তাই সকলকে এগিয়ে আসতে হবে। এটাই বলবো, বিভেদ ভুলে সবাই এক হওয়ার উদ্যোগ নেন, এবং আমাদের যাতে আগামী দিনের পথটা আরও সুনিশ্চিতভাবে আমরা আমাদের দাবিটাকে আদায় করতে পারি, সেই জন্য যে লড়াই চলছে সেটা পথে হোক বা কোর্টে হোক, সেই পথে সকলে অংশগ্রহণ করুন। আর সত্যি বলতে আমাদের ফান্ডিং ভীষণই কম, আমরা কিন্তু পরবর্তীকালে এই যদি চান যে একটা ভালো রেজাল্ট পেতে, বিএডদের বা এনআইওএসদের বা আরও যারা অবৈধ রয়েছে তাদেরকে সমূলে উপড়ে ফেলতে, আমাদের রেগুলার ডিএলএডদের হকের চাকরির যে পথটা, সেটা কারোর সাথে শেয়ার না করতে, অবৈধভাবে কাউকে প্রবেশ করতে না দিতে, তাহলে আসুন সকল রেগুলার ডিএলএড একজোট হয়ে লড়াই করি সকল অবৈধদের বিরুদ্ধে। এ পর্যন্তই। আমার শরীর ভীষণই খারাপ, তার সত্ত্বেও আমার খুব প্রয়োজন ছিল কথাগুলো বলার। আর আজকের পর আমি শুধুমাত্র মেসেজে দেখতে চাই না, এখন আমি দেখতে চাই আপনাদের অ্যাক্টিভ ভূমিকা, আপনারা কি করেছেন এক হওয়ার জন্য, কারণ দায়িত্ব সবার। এ পর্যন্তই, ধন্যবাদ।